বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনা, আন্তর্জাতিক বিষয়, এগুলো থেকে আমার মনে কিছু প্রশ্ন জাগছে এবং শুধু এটা আমার একার না, আমি দেখলাম আরো অনেকেই এই বিষয়টা নিয়ে ভাবছেন যে ডক্টর ইউনূসের কি প্রয়োজন ফুরিয়ে এলো। আপনারা অনেকেই জানেন যে এই যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের একটা পাপেট হিসেবে ডক্টর ইউনূসকে বাংলাদেশে অবৈধভাবে ক্ষমতায় বসানো হয়েছে এবং তার জন্য যে গত বছরের জুলাই আগস্টে যে ষড়যন্ত্রটা হলো, এই বিষয়গুলোকে একটা বিপ্লব বা গণ অভ্যুত্থানের কালার দেওয়ার চেষ্টা করা হলেও এখন এটা মোরাললেস খুব ক্লিয়ার যেটা একটা আমেরিকান ষড়যন্ত্র ছিল। ডক্টর ইউনূসকে এখানে বসানো হয়েছে। শেখ হাসিনার স্পষ্ট অপরাধ ছিল যে শেখ হাসিনা চোখে চোখ রেখে মার্কিন পরাশক্তির সাথে কথা বলেছিলেন এবং তিনি এই সেন্ট মার্টিন বা বাংলাদেশের কোনো ভূমি মার্কিন শক্তির কাছে বর্গা দিতে রাজি হননি। এটি তিনি কিন্তু গত বছর মার্চ মাসে বলেছেন, সেই ভিডিওটিও এখন আছে। তো সেই জায়গায় শেখ হাসিনার এই স্পর্ধা মানতে পারেনি বাইডেন প্রশাসন, সিআইএ। সুতরাং তারা কি করেছে, তাকে সরিয়ে দিয়ে একটা তথাকথিত বিপ্লবের নামে ডক্টর ইউনূসকে বসিয়েছে। কিন্তু ডক্টর ইউনূসকে কেন বসিয়েছিল? কারণ তাদের কিছু এজেন্ডা ছিল, সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ডক্টর ইউনূসকে বসানো হয়েছিল। তার মধ্যে একটা এজেন্ডা হলো এই যে মিয়ানমারের সাথে সীমান্ত এলাকায় একটা করিডোর দেওয়া, বে অফ বেঙ্গল ব্যবহার করা, সেন্ট মার্টিন, এই টোটাল যে জিওপলিটিক্যাল বিষয়টা, সেটা যেন ডক্টর ইউনূস আমেরিকাকে দিয়ে দেয়, এটা একটা ইস্যু। দ্বিতীয় ইস্যু হলো যে চট্টগ্রাম বন্দরের যে নিউমোরিং কন্টেইনার টার্মিনালটা আছে, সেটির ব্যবস্থাপনা যেন বিদেশি একটা বহুজাতিক কোম্পানিকে দেয়। তো দুটোই মোটামুটি হয়ে গেছে। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল যেটাকে বলে এনসিটি কে ডিপি ওয়ার্ল্ড এর কাছে দেওয়া হচ্ছে। ডিপি ওয়ার্ল্ড হলো দুবাই ভিত্তিক একটা বহুজাতিক কোম্পানি, যেখানে আমেরিকান শেয়ারও আছে বলেই আমরা জানি। আর করিডোর নিয়ে মাঝে মধ্যে খুব হইচই হয়, প্রতিবাদ হয়, কিন্তু করিডোরের মাধ্যমে যে কাজটা হওয়ার কথা, আরাকান আর্মিকে রসদ সরবরাহ করা, অস্ত্র সরবরাহ করা, যা যা করার কথা, দ্যাট হ্যাজ বিন ডান। সেটা আপনি কাগজে কলমে করেন না করেন, সেটা হয়ে গেছে। আবার এখানে মাঝখানে এই জাতিসংঘের মধ্যস্থতায় করিডোর বা এইসব অনেক কিছু করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমেরিকা তো ওভাবে কাজ করে না। আমেরিকা যা চেয়েছে ডক্টর ইউনূস দিয়ে দিয়েছে। আমেরিকার সেট এজেন্ডার বাইরেও ডক্টর ইউনূসের নিজস্ব কিছু এজেন্ডা আমরা দেখতে পাচ্ছি, যেটা আমি যেহেতু ডক্টর ইউনূসকে পার্সোনালি খুব চিনি অনেকদিন ধরেই, আমি কিন্তু কখনো ভাবিনি যে ডক্টর ইউনূস এই মাত্রায় ব্যর্থ হবেন এবং এত নিচে নামবেন। আমেরিকান এজেন্ডা বাস্তবায়নের পাশাপাশি তিনি নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করেছেন, সেটা আবার পাকিস্তানের আইএসআই এর সাথে মিলে, যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে তিনি একদম মুছে দিয়েছেন। মানে ৭১-কে পুরো রিসেট বাটন করে দেওয়ার একটা চেষ্টা তিনি করে যাচ্ছেন। এটা ৭১, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ সব তিনি মুছে ফেলতে যাচ্ছেন। তার আরেকটা প্রতিশোধ পরায়ণতা আমরা দেখছি যে আওয়ামী লীগের নাম নিশানা মুছে ফেলতে হবে। শেখ হাসিনার নামে যে মানবতা বিরোধী অপরাধের যে মিথ্যে মামলাগুলো, সাজানো মামলাগুলো দিয়ে আইসিটিতে সম্পূর্ণ আইন বহির্ভূত ভাবে তার একটা সাজানো ট্রায়ালের আয়োজন করা হয়েছে। আর একটা হলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। তো এগুলো কিন্তু আমেরিকার প্রাইমারি এজেন্ডা ছিল না। বাট ডক্টর ইউনূস এই ব্যক্তিগত প্রতিহিংসার জায়গা থেকে এই কাজগুলো করেছে এবং এই কাজগুলো করতে গিয়ে তিনি দেশের ১২টা বাজিয়ে দিয়েছেন। দেশের কিন্তু এই গত ১১ মাসে তেমন কোনো অ্যাচিভমেন্ট নাই, না ন্যাশনালি না ইন্টারন্যাশনালি ডক্টর ইউনূস যে এত কিছু আমরা শুনলাম যে তিনি আসলে সারা পৃথিবী ঝাঁপায় পড়বে, ডলারের বন্যা বয়ে যাবে, কিন্তু আমেরিকাও তো আমাদের তেমন হেল্প করে না। ডলার বা কি হয়েছে, সুইজারল্যান্ড আমাদের সব এইড বন্ধ করে দিয়েছে, বিভিন্ন দেশ তার এইড কার্টেল করেছে। সো আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনূস ওই কিছু মিডিয়ায় সাক্ষাৎকার দেওয়া ছাড়া তেমন কিছু অ্যাচিভ করেনি, কিন্তু আন্তর্জাতিকভাবে মিডিয়া এখন ডক্টর ইউনূসের বিরুদ্ধেও লেখালেখি শুরু করেছে। সো ইন্টারন্যাশনালি তার যে রেপুটেশনটা ছিল, সেই জায়গাটা এখন কালিমা যুক্ত হয়েছে। বাংলাদেশের ভেতরে আমি তো দেখি না যে তার খুব বেশি অ্যাচিভমেন্ট আছে। আমি না, এই কথাগুলো ওই জুলাই আগস্টের বিপ্লবীরাই বলছেন। তারাই এখন বলছে যে ডক্টর ইউনূস এই মুক্তিযুদ্ধের বিষয়ে এরকম অবস্থান নিলে
তাহলে তারা বৈষম্য বিরোধী আন্দোলনে সেই বিপ্লবে যেতেন না, গণ অভ্যুত্থানে যেতেন না। এটা তাদের কথা, আমার কথা না। এবং প্রচুর ছোট ছোট ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে যাচ্ছে যে তারা কিভাবে প্রতারিত হয়েছে। সো এই প্রতারণাটা করা হয়েছে। তো এই অবস্থায় আমেরিকা কি মনে করছে যে ডক্টর ইউনূসের প্রয়োজন তাদের কাছে ফুরিয়ে গেছে? এটি বলার আরো একটি কারণ হলো, এই যে গতকাল যে 7ই জুলাই, আমেরিকার 7ই জুলাই যে ট্যারিফ ঘোষণা করা হলো, 14টা দেশকে চিঠি দেওয়া হয়েছে, তার মধ্যে বাংলাদেশ আছে। এবং দেখেন, বাংলাদেশকে কোনো ছাড় দেওয়া হলো না, 35% অ্যাডিশনাল ট্যারিফ যোগ করা হয়েছে। মানে আগে একটা কনফিউশন ছিল যে এই 35% কি ওভারঅল টোটাল নাকি এটা অ্যাডিশনাল। তো এটা মোটামুটি এখন ক্লিয়ার যে আগে আমরা 15% ট্যারিফ দিতাম প্লাস 35%, তার মানে 50% ট্যারিফ দিয়ে আমাদের গার্মেন্টস আমেরিকার মার্কেটে এক্সপোর্ট করতে হবে, উইচ ইজ মানে ভেরি ডিফিকাল্ট, উইচ উইল বি ভেরি চ্যালেঞ্জিং ফর আস। কারণ অ্যাট দ্য সেম টাইম ভিয়েতনাম আরো কম ট্যারিফ দিয়ে আমেরিকার মার্কেটে প্রবেশ করবে এবং অন্যরাও করবে। সো আমরা একটা ডিফিকাল্ট সিচুয়েশনে পড়েছি। তো এই অবস্থায় কেন আমাদের ফেস করতে হলো? কেন যে আমেরিকা ডক্টর ইউনূসকে বসিয়েছে সেই আমেরিকা কেন ডক্টর ইউনূসকে এই কনসেশনটা করলো না? এর অনেকগুলো কারণ আছে। একটা কারণ হলো যে ট্রাম্প ডাজেন্ট লাইক ইউনূস পার্সোনালি। এইটা কিন্তু এভিডেন্স, ডকুমেন্টেড। এই যে বিশেষ করে 2016 সালে হিলারি ক্লিন্টনের সাথে ট্রাম্প নির্বাচন করে যখন বিজয়ী হয়েছিল, তখন ডক্টর ইউনূস হিলারি ক্লিন্টনের নির্বাচনী ফান্ডে ডোনেট করা শুধু না, তিনি নির্বাচনী ফলাফলের পরে বলেছিলেন যে আমেরিকার জন্য এটা একটা কলঙ্কজনক দিন। হ্যাঁ, মানে ট্রাম্পের বিজয়ের কারণে তিনি কলঙ্কজনক বলে অভিহিত করেছিলেন। তো এই জায়গায়, এবং সেই থেকে ট্রাম্প কিন্তু ডক্টর ইউনূসকে মাইক্রো ক্রেডিট গাই বলে ডাকেন। সুতরাং এখনো আমি আমাদের বিভিন্ন সূত্র জানাই যে ট্রাম্পের ডক্টর ইউনূসের প্রতি মনোভাব কিন্তু বদলায়নি, কিন্তু বাংলাদেশের প্রতি আমেরিকার যে ট্রাম্প এই বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের যা যা ছিল সেটা এখনো কিন্তু কন্টিনিউ করছে। কারণ ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন এখনো সাউথ এশিয়ার দায়িত্ব পুরোপুরি বুঝে নেয়নি। এখনো সাউথ এশিয়ার অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি পল কাপুর দায়িত্ব নেয়নি। সো এখনো ওই টু বি কন্টিনিউড বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে বাংলাদেশের ব্যাপারে যেভাবে এগিয়ে যাচ্ছিল, যে প্ল্যান করছিল, সেটাই কন্টিনিউ করছে, কিন্তু ইট উইল বি সুন চেঞ্জড। সেটা নিয়ে আমি কাল বা পরশু কথা বলবো। কিন্তু শুধু এটুকু বটম লাইন যে ইউনূসের অ্যাকসেপ্টেবিলিটি নাই। আমাদের প্রাইভেট সেক্টর এখন ইউনূসকে ব্লেম করছে যে যারা আমেরিকায় বিজনেস করত তাদের কেন এই প্রক্রিয়া ইনভলভ করা হয়নি। তারা কি করলো, ডক্টর ইউনূস ডক্টর খলিলকে পাঠালেন, আর খলিল কি করলো, রাষ্ট্রের টাকা খরচ করে ইউনূসের পরামর্শ মতো একটা লবিস্ট ফার্ম নিয়োগ করলো। এই লবিস্ট ফার্ম এরা তো মিলিয়ন মিলিয়ন ডলার নেয়। সো রাষ্ট্রের মিলিয়ন মিলিয়ন ডলার আমরা লস করলাম, পাওয়ার মধ্যে কিছুই পাইলাম না। এবং ইউনূসের প্রয়োজনটা আমেরিকার কাছে মোটামুটি শেষ, টিস্যু পেপারের মতো অবস্থা আর কি। আমেরিকা যে কোনো দিন ডক্টর ইউনূসকে ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু এই যে দেশের এই অবস্থা, এর থেকে উত্তরণ কি হবে? এর থেকে উত্তরণের কিন্তু অনেকগুলো সম্ভাবনা তৈরি হয়েছে, আপনারা যদি চোখ কান খোলা রাখেন। এবং মানুষজনের মধ্যে একটা ক্ষোভ এখন চরমভাবে দানা বেঁধেছে। এই যে ধর্ষণ, একটা উৎসব চলতেছে, ধর্ষণের উৎসব চলতেছে, খুনের উৎসব চলতেছে। দেখা যায় যে বাড়ি থেকে নিখোঁজ, 2 দিন পরে তার লাশ পাওয়া যাচ্ছে এই গর্তের মধ্যে, ওই বালির মধ্যে, ওইখানে পুঁতে রাখা হয়েছে। সো ধর্ষণ এবং হত্যার একটা মহা উৎসব চলছে দেশে। যারা গুম, হত্যা এসবের কথা বলতেন তারা কিন্তু মুখে কুলু পেটে আছেন। সো এই জায়গাটা দেশের মানুষ কিন্তু এখন চরম ক্ষুব্ধ। দেশের মানুষ একটা উদ্ধার চাচ্ছে, যে এই পরিস্থিতি থেকে একটা উদ্ধার চাচ্ছে। এবং এই উদ্ধারে যাদের ভূমিকা রাখার কথা ছিল তাদের দিকে তাকিয়ে আছে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ, যাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, ছাত্র এবং তার সব অঙ্গ সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠন, সবাইকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এরা কেউ বসে নেই, কারণ আওয়ামী লীগকে তো আর চাইলেই নিষিদ্ধ করা যায় না। তো এরা এরা কিন্তু এখন পুরো মাত্রায় সক্রিয় রাজনীতিতে, 1 নম্বর। আর 2 নম্বর, মানুষের একটা প্রত্যাশা ছিল এই সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীকে ঘিরে, বিশেষ করে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের উপরে তাদের একটা প্রত্যাশা ছিল যে জেনারেল ওয়াকার হয়তো দেশ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চেতনা এগুলো রক্ষায় এগিয়ে আসবেন। কারণ আমাদের সেনাবাহিনী ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে কিন্তু গঠিত। তো এই অবস্থায় মানুষ, ধরেন যদি বলি গত মার্চে যে পরিমাণ মানুষ জেনারেল ওয়াকারের উপরে আস্থা রেখেছিল, এইটা কিন্তু মার্চের পরে গ্রাজুয়ালি কমে গেছে। এবং আজকের বাস্তবতা হলো যে আজকে
মানুষ কিন্তু জেনারেল ওয়াকারের কাছে আর কোনো কিছু প্রত্যাশা করে না, এবং জেনারেল ওয়াকার সবার সাথে গেম খেলেছে। জেনারেল ওয়াকার ভারতীয় আর্মির সাথে সুসম্পর্কের নামে তাদের সাথে গেম খেলেছে, ভারতের সাথে গেম খেলেছে, আমেরিকার সাথে গেম খেলেছে। তো জেনারেল ওয়াকার সবার সাথে গেম খেলেছে, শুধুমাত্র এই জামাতিদের সাথে তার সুসম্পর্কটা 5ই আগস্ট যেমন ছিল এখনো আছে, এবং তিনি মোটামুটি তার কথাবার্তা আচরণে নিজেকে একজন জামাতি মনোভাবাপন্ন বা সমর্থক হিসেবেই বারবার প্রমাণ করছেন। তো এই অবস্থায় হয়েছে কি, মানে এটা এমন একটা বিষয় যে দেশে এখন একটা পরিবর্তন আসন্ন, পরিবর্তনের ট্রেনটা যাত্রা শুরু করেছে। এই ট্রেনে চাইলে জেনারেল ওয়াকার ড্রাইভিং সিটে বসতে পারেন, তিনি ট্রেনটা ড্রাইভ করতে পারেন, কিন্তু তিনি যদি ড্রাইভ না করেন, তিনি যদি 9-6 করেন এবং মানুষকে নানা রকমের বিভ্রান্তির মধ্যে রাখেন, তাহলে তাকে স্টেট ট্রেন থেকে নামিয়ে আরেকজন ড্রাইভার এসে এই পরিবর্তনের ট্রেনটা চালাবেন। আমি খুব ইঙ্গিতে কথাটা বললাম যে জেনারেল ওয়াকার যদি এই সময় তার দায়িত্বটি পালন করতে পারেন ভালো, যদি তিনি দায়িত্ব পালন না করতে পারেন তবে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার একটা আয়োজন চলছে। আমরা একটা পরিবর্তন চাই। এইভাবে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত একটি দেশ ধ্বংসের দিকে যেতে পারে না। এবং আমাদের আরেকটি বড় রাজনৈতিক দল যে বিএনপি, যেটাকে তারা তাদের প্রতিষ্ঠাতাকে মুক্তিযুদ্ধের ঘোষক দাবি করেন, সেই জেনারেল জিয়ার কথা বলছি। এই জেনারেল জিয়ার প্রতিষ্ঠিত বিএনপি কিন্তু এই ক্রাইসিসে তাদের স্বরূপটা উন্মোচন করে দিয়েছে। এই যে কোনো সংকটে কিছু কিছু সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়, কিছু সত্য প্রকাশিত হয়। তো এখন আমরা নিশ্চিত করে বলতে পারি যে বিএনপি মুক্তিযুদ্ধের বিরোধী একটা দল। যদি কেউ বলেন যে মুক্তিযুদ্ধের পক্ষে বিএনপি দল, তাহলে তিনি ভুল বলেন, এবং সেটা সম্প্রতি এই গত কয়েক মাসে একদম প্রমাণিত। বিএনপির ভেতরে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, তারা এখন সিদ্ধান্ত নেবেন যে তারা আসলে বিএনপি করবেন বা কিভাবে করবেন, বা বিএনপির এই মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানটাকে তারা কিভাবে নেবেন, এটা তাদের ব্যাপার। কিন্তু বিএনপি যে মুক্তিযুদ্ধের পক্ষের দল নয়, এটা প্রমাণিত হয়ে গেছে। জেনারেল ওয়াকার তিনিও কিন্তু আর আগের মতো 9-6 করে বেশি দূর যেতে পারবেন না। এখন তারও এখন একদম শেষ সময় হয়ে এসেছে, হয় এসপার নাহলে ওসপার।